মিনি নামে একটি মেয়ে তার গ্রামের দিদার বাড়িতে ঘুরতে আসে। সেই দিন প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছিল। মিনি আর তার দিদা ঘরের সামনে বসে গল্প করছিল। দিদা দিদা, আমার খুব গল্প শুনতে ইচ্ছা করছে। তুমি তো অনেক ধরনের গল্প জানো, আমাকে একটা ভূতের গল্প শোনাবে? কেন রে, হঠাৎ ভূতের গল্প শোনার ইচ্ছা হলো? কি ব্যাপার? বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তাই এই আবহাওয়াতে আমার ভূতের গল্প শুনতে খুব ইচ্ছা হচ্ছে। দিদা, একটা শোনাও না তুমি। আচ্ছা ঠিক আছে, তবে তোকে একটা ভূতের গল্প শোনাই, শোন তবে। আমাদের এই গ্রামে যে জমিদার বাড়ি আছে, সেই বাড়ির জমিদারের একটা মাত্র ছেলের বউ একবার তাকে ভূতে ধরেছিল। আর শোন তবে সেই কথা। এরপর মিনির দিদা তাকে সেই জমিদার বাড়ির বউকে ভূতে ধরার সেই কাহিনী সব বলে। চন্দ্রচাঁদপুর গ্রামের জমিদার বাড়ির একটিমাত্র মেয়ের সাথে মনিরামপুর গ্রামের জমিদার বাড়ির একমাত্র ছেলের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে কিরণবালার রূপ নিয়ে আর তার চুল নিয়ে সবাই তাকে খুব প্রশংসা করতে থাকে। যা বলেছ দিদি, দেখেছ কত সুন্দর বউ আমি এনেছি আমার একমাত্র ছেলের জন্য। আমার এই বৌমাকে আমি নিজে দেখে পছন্দ করে এনেছি। তা যা বলেছ, তোমাদের বউয়ের চোখ কিন্তু খুবই সুন্দর। তোমার ছেলের সাথে কিন্তু খুবই মানিয়েছে তোমাদের বউকে। আরে সেসব কথা পরে হবে ক্ষণে, এখন ওদের ঘরে গিয়ে বিশ্রাম নিতে দাও, পরে সব কথা হবে। এরপর তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে নতুন বউ তার ঘরে চলে যায়। তখন তার স্বামী এসে তাকে বলে, শোনো নতুন বউ, আমাকে ব্যবসা বাণিজ্যের কাজে পাশের রাজ্যে যেতে হবে, তাই তোমাকে কিছুদিন একা থাকতে হবে। তুমি কিন্তু সাবধানে থাকবে আর একদম মন খারাপ করবে না। আর কোনো দরকার হলে আমাদের বাড়িতে তো দাস দাসী আছেই, তাদের ডেকে নেবে। আর হ্যাঁ, তুমি এটা বলো তোমার জন্য বাণিজ্য থেকে আসার সময় কি নিয়ে আসবো? আমার জন্য কিছু আপনার নিয়ে আসতে হবে না। আপনি সাবধানে বাণিজ্য করতে যাবেন, আবার সাবধানে বাড়ি ফিরে আসবেন, এটাই আমি চাই। আর আমার যত্ন আমি নিজে নিয়ে নিতে পারবো। এরপর জমিদার বাড়ির ছেলে তার বাবার সাথে ব্যবসা বাণিজ্যের কাজে বাইরের রাজ্যে যাওয়ার আগে সে তার বাড়ির লোককে তার বউয়ের যত্ন নেয়ার কথা সবাইকে বলে। নতুন বউ এইসব দেখে এক প্রকার মন খারাপ করে দাঁড়িয়েছিল। সে কোনো কথাই বলছিল না। তখন জমিদারের ছেলের মাসি, তুই কোনো চিন্তা করিস না বাবা, আমরা তো সবাই আছি, কোনো সমস্যা হবে না। চলো চলো, আমাদের রওনা দেওয়ার সময় হয়ে গেল, আর দেরি করা ঠিক হবে না, এরপর আমাদের দেরি হয়ে যাবে অনেক। এরপর জমিদার ও তার ছেলে রওনা হয়ে যায় ব্যবসা বাণিজ্যের কাজে। তখন জমিদারের ছেলের বউ একদমই মন খারাপ করে তার ঘরে চুপ করে বসেছিল। সে কখনো জানলার সামনে দাঁড়িয়ে ছিল বা কখনো ঘরের মধ্যে একাই বসেছিল। তার যেন কোনো সময় কাটছিল না। এইভাবে কিছু দিন কেটে যায়। এমনই এক সময়, এক সন্ধ্যের সময়, যখন আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছিল, চারদিক ছিল খুবই আলোকিত। পূর্ণিমার আলোয় সারা বাড়ি আলোকিত হয়ে পড়েছিল। এমনই এক সন্ধ্যায় নতুন বউ তার ঘরে একা বসেছিল।
মনটা আমার একদমই ভালো লাগছে না। কি যে করি, সারাক্ষণই বাইরে বেশ সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে। যাই, ছাদ থেকে একটু ঘুরে আসি। এরপর নতুন বউ ঘর থেকে বেরিয়ে গিয়ে ছাদে চলে যায়। নতুন বউ খোলা চুলে ছাদে এসে দাঁড়ায়। ছাদে এসে মনটা খুবই ভালো লাগছে। কি সুন্দর পরিবেশটা, কত সুন্দর চাঁদের আলোয় চারদিকে একেবারে ঝলমল করছে। মনটাও আমার হালকা লাগলো। হঠাৎই ছাদে প্রচণ্ড হাওয়া বইতে শুরু করে। নতুন বউ হঠাৎ পিছন ঘুরে তাকাতে সে দেখে পূর্ণিমা চাঁদের আলোয় তারই মতো শাড়ি পরে খোলা চুলে একটি মেয়ে ছাদের মধ্যে দাঁড়িয়ে আছে। নতুন বউ তাকে জিজ্ঞাসা করে, কি তুমি আমার মতো শাড়ি পরে দাঁড়িয়ে আছো? একবার মুখটা ঘোরাও দেখি এদিকে। তোমাকে তো আগে এ বাড়িতে দেখিনি, কে তুমি? নতুন বউয়ের কথা শেষ হতে না হতে সেই মানুষটি অদৃশ্য হয়ে যায়। হঠাৎই একটা কালো ছায়া নতুন বউয়ের শরীরে ঢুকে যায়। সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে নতুন বউয়ের জ্ঞান ফেরে। সে তখন মাটিতে উঠে বসে। এরপর নতুন বউকে জমিদারের বউ দেখে যে সে খোলা চুলে সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। নতুন বউ যেন চারদিকে পায়চারি করছে। সে জমিদার ও গিন্নির সামনে আসতে জমিদারের বউ দেখে আঁতকে ওঠে। নতুন বউয়ের চোখ যেন লাল হয়ে জ্বলছে, তার যেন চোখে একটা ভয়ঙ্কর ছাপ লেগে আছে। তখন জমিদারের বউ দৌড়ে গিয়ে সেই খবর সবাইকে জানায়। আর সেই নতুন বউ সেই জায়গায় রাগের দৃষ্টিতে দাঁড়িয়েছিল, যেন কত প্রতিশোধ তার বাকি আছে। এরপর নতুন বউ তার ঘরে রাগের দৃষ্টিতে বসেছিল। তখন তাকে দেখতে বাড়ির সব লোকেরা ঘরে আসে। সবাই তাকে দেখে আঁতকে ওঠে। নতুন বউকে একেবারেই স্বাভাবিক লাগছিল না। নতুন বউ, কি হয়েছে তোমার? তুমি এরকম কেন করছো? বলো আমাকে, কোনো সমস্যা হয়েছে কি তোমার? চলে যান, আমার সামনে থেকে চলে যান। আর কখনো আমার সামনে আসবেন না। আমাকে একা থাকতে দিন। আমার কিন্তু নতুন বউকে একদম সুবিধা লাগছে না। আমার মনে হয় নতুন বউকে কোনো ভূতে ধরেছে। নতুন বউ তো সারাদিন খোলা চুলে ঘুরে বেড়ায়, তাই হয়তো কোনো ভূতে ধরেছে। এরপর নতুন বউয়ের আচরণ দেখে তাদের কোনো কিছু স্বাভাবিক লাগছিল না। তাই তারা একজন ওঝাকে ভূত ছাড়ানোর জন্য ডাকার কথা ঠিক করে। আর সেই মতোই তারা একজন ওঝাকে ডেকে আনে। আমি ছাড়ব না, কিছুতেই ছাড়ব না। গিন্নিমার ওপর আমি প্রতিশোধ নিয়ে ছাড়ব। কে তুই? বল সত্যি করে, কেন তুই প্রতিশোধ নিতে চাস গিন্নিমার ওপরে? কিসের রাগ তোর?
কেন এই শরীরে তুই আছিস? বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা বলছি শরীর থেকে। না, আমি কিছুতেই ছাড়বো না। আজকে আমার এই পরিস্থিতি হয়েছে গিন্নিমার জন্য। আমি গিন্নিমার ওপর প্রতিশোধ নিতে চাই, তারপর আমি এই শরীর ছেড়ে বেরিয়ে যাব। এরপর সে তার জীবনের সমস্ত কাহিনী সবাইকে খুলে বলে। আজ থেকে 2 বছর আগেকার কথা। এই গ্রামে সবিতা নামে একটি মেয়ে, একেবারে গরিব পরিবারে তার জন্ম হয়। তারা এতটাই গরিব ছিল, একটা কুঁড়ে ঘর আর তার পাশে একটা নারকেল গাছই তাদের সম্পত্তি বলতে ছিল। সেই সবিতা নামে মেয়েটি তার বাবা মার সঙ্গে থাকতো, আর তার জীবনে কেউই ছিল না। মেয়েটার এত শরীর খারাপ, কি যে করে বউ, কিছুই তো বুঝতে পারছি না। তুমি একবার জমিদার গিন্নিকে বলো না, যদি কোনো টাকা পয়সা দিতে পারে তাহলে মেয়ের চিকিৎসা করতে পারবো। জমিদারের গিন্নি কি আমাকে সাহায্য করবে? আমার তো মনে হয় না, কারণ আমাদের মেয়েটা তো অনেকদিনই কাজে যেতে পারেনি, তাই হয়তো কোনো টাকা পয়সা দেবে না। তবু যখন তুমি বলছো, আমি গিয়ে একবার দেখব কোনো রকম সাহায্য করে কিনা। বাবা, তোমরা আমাকে নিয়ে একদম চিন্তা করবে না। মা, তুই একদম কথা বলিস না, তুই চুপচাপ বিশ্রাম নে, আমি দেখছি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। গিন্নিমা, আমার মেয়েটা খুবই অসুস্থ আছে, 1 সপ্তাহ হলো ওর কোনো জ্বর ছাড়ছে না। আপনি যদি আমায় কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করেন তাহলে খুব ভালো হতো। কি, আমি তোকে সাহায্য করব? তুই ভাবলি কি করে? এমনিতেই তো তোর মেয়ে কাজে আসেনি বলে আমার বাড়ির কাজ বাকি থেকে গেছে। আরে, আমি তো তোর মেয়েকে এমনিতেই কাজে আর রাখবো না ভেবেছিলাম, আর তুই কিনা বলছিস সাহায্য করতে। মা, আমি আপনার বাড়ির সমস্ত কাজ করে দেব, কিন্তু আপনি আমার একটু সাহায্য করুন, নাহলে আমার মেয়েটাকে আমি বাঁচাতে পারবো না। আরে তুই দূর হ এখান থেকে, আমার মূল্যবান সময় তুই নষ্ট করিস না। এখন আমার অনেক কাজ আছে, এখন তুই আসতে পারিস। অনেকবার ধরে জমিদারের গিন্নিকে বললাম, কিন্তু একটা পয়সা আমায় দিল না, উল্টে আমায় তাড়িয়ে দিল। একটু দেখো না, কোথাও থেকে টাকা পয়সা জোগাড় করতে পারো কিনা। বুঝলে বউ, আমি তো সব জায়গায় চেষ্টা করেছি, কিন্তু কোনো পয়সা করে জোগাড় করতে পারিনি। মেয়েটার যে কি হবে এটাই চিন্তা করছি আমি। এরপর সবিতার বাবা মা টাকা পয়সা না জোগাড় করতে পেরে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। বাবা মা, তোমরা আমাকে নিয়ে একদম চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। সবই তো শুনলেন আমার কাহিনী। গিন্নিমা যদি সেদিন সাহায্য করত তাহলে আজকে আমি বেঁচে থাকতে পারতাম। আমি স্বীকার করছি, আমার খুব ভুল হয়ে গেছে। আমি আর এরকম কাজ এ জীবনে কোনোদিনও করব না। আর হ্যাঁ, আমি এও কথা দিচ্ছি, এবার থেকে এই গ্রামে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে আমার কাছে সাহায্য চাইতে আসে, আমি আর কাউকে ফিরিয়ে দেব না। আমি নিজে তাদের সাহায্য করে সুস্থ করে তুলব। আমি এই কথা তোমায় দিলাম, তুমি এবার মুক্তি নাও। যাক, শুনেও শান্তি লাগলো। আমি এবার নিশ্চিন্তে মুক্তি নিতে পারবো। আর গিন্নিমা, এবার আমি নিশ্চিন্তে মুক্তি নেব। মুক্তি হলো আমার। শুনলে তো দিদি ভাই এই গল্পটা? এইভাবেই নতুন বউয়ের শরীর থেকে ওই আত্মা মুক্তি নিয়ে নিল। তারপর থেকে গিন্নিমা সমস্ত গ্রামবাসীকে যখনই কারোর কোনো শরীর খারাপ হয় অথবা কেউ অভাবে থাকে তখন গিন্নিমা তাদের সাহায্য করে।
এরপর থেকে গিন্নিমা আর কোনোদিনও কোনো মানুষকে ফিরিয়ে দেয়নি, যাকে যেভাবে পেরেছে সেইভাবেই সাহায্য করেছে। কিন্তু দিদা, সেই নতুন বইয়ের কি হলো? তার কথা কিছু বলো। গিন্নিমার সাথে সাথে গিন্নিমার ছেলের বৌমাও একই কাজই করলো। সেও যখন কোনো মানুষ গরিব দুঃখী থাকে বা তার কাছে সাহায্য চাইতে আসে, তাকে কোনোদিনও ফিরিয়ে দেয় না, যেটুকু পারে সেইভাবেই সাহায্য করে। দেখলে দিদি ভাই, তোমার সাথে গল্প করতে করতে বৃষ্টিও একেবারে থেমে গেছে, আর আজও সেই আকাশে পূর্ণিমা চাঁদই উঠেছে। কত সুন্দর লাগছে বলো পরিবেশটা।